দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন, অনুষ্ঠানের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। দর্শক, শুরুতেই পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ। আছেন হারুন রশিদ, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে যিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, একই সঙ্গে তিনি চিকিৎসকও। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই কোন কোন বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। প্রধান শিরোনামগুলো একটু একই সঙ্গে জানিয়ে আসতে চাই। ভাসানচরে এসে উচ্ছ্বসিত রোহিঙ্গারা নতুন ঠিকানায় আসতে ক্যাম্পের স্বজনদের উদ্বুদ্ধ করছেন অনেকেই। পর্যায়ক্রমে স্থানান্তর হবে 1 লাখ রোহিঙ্গা। করোনা শনাক্তে 10 জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন আবারও প্রধানমন্ত্রী। দেশে ফিরতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক হলো শেষ পর্যন্ত। সবার জন্য টিকা জরুরি নয়, মন্তব্য বাইডেনের। ফাইজারের অনুমোদন দিল বাহরাইন। এই তিনটা বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। প্রধান শিরোনামগুলো একটু জানিয়ে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন, যেটি সকালে সাধারণ মানুষের হাতে পৌঁছবে। শীত আসতেই সংকট শুরু, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতি, আইসিইউ ফাঁকা নেই সরকারি হাসপাতালগুলোতে। করোনার প্রকোপ আসলে বাড়ছে, সেটি এই প্রধান শিরোনামে স্পষ্ট। বিজিবিকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তোলা হবে, প্রধানমন্ত্রী বলেছেন। ভ্যাকসিন যুগে গোটা বিশ্ব, প্রয়োগ শুরু রাশিয়ায়, বাহরাইনে অনুমতি ফাইজারের। টিকা প্রয়োগ প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ, অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলো দেশে। টাকা ছাড়ে কচ্ছপ গতি, করোনা যোদ্ধাদের যে ক্ষতিপূরণ ঘোষণা ছিল সরকারের, সেই জায়গায় আনুমানিক 140 জনের মধ্যে 42 জনের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে, মৃত্যুজনিত ক্ষতিপূরণ। এগুলোই ঘুরে ফিরে আমরা আলোচনা করতে চাই। শুরু করতে চাই প্রণব সাহা, আপনাকে দিয়ে। প্রণব সাহা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি যে বিষয়টি শুরু করতে চাই, আজকেও গুরুত্ব পেয়েছে খবরটি। ভাসানচরে যে রোহিঙ্গাদের স্থানান্তরিত করা হয়েছে 1642 রোহিঙ্গাকে, সেই জায়গাটাই আজকে তারা বেশ উচ্ছ্বসিত, এবং যেটি উল্লেখযোগ্য বিষয় যে তারা তাদের স্বজনদেরকে রেখে এসেছেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, তাদেরকেও আহ্বান জানাচ্ছেন এখানে আসার জন্য। সব মিলে আসলে ফলাফল কি দাঁড়াচ্ছে এই যে স্থানান্তরের? প্লাবন, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। না, এইটা তো দেখেন, আমরা মিয়ানমারে আমাদের যারা শরণার্থী আছে, মানে রোহিঙ্গা শরণার্থী যারা আছে, 3 বছর তাদেরকে ফেরত পাঠাতে পারলাম না। কিন্তু আমরা অনেক কষ্টে সৃষ্টি এবং এরও অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও একটি সংখ্যক রোহিঙ্গারা আজকে ভাসানচরে তাদের নতুন জীবনযাপন শুরু করেছে। সেটা একটি ভালো দিক, ইতিবাচক দিক। তবে এইটাতে তো আমি সন্তুষ্ট না, যে প্রত্যাগত না হলে এইটা খুশি আমি খুব বেশি সন্তুষ্ট হতে পারলাম না। তবুও আপনি জানেন যে এটারও বিরোধিতা হয়েছিল, এমনকি জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিন্তু এটা নিয়ে খুব বেশি তারা স্বস্তিতে নাই। এমনটা বলা হয়েছিল জাতিসংঘ থেকে যে তাদেরকে জানানো হয়নি। ভাবতে এরকম যে আমাদের সরকার কি করবে, জাতিসংঘের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এটা মন্দের ভালো যে আমরা কিছু লোককে নিতে পেরেছি, এবং এইখানে যতটা স্থাপনা আছে তাতে 1 লক্ষের মতন রোহিঙ্গা এখানে থাকতে পারবে। আপনাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু 10 লক্ষ রোহিঙ্গাকে প্রতিপালন করছি, এবং তাদের সকল সুযোগ সুবিধা কিন্তু অলমোস্ট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে। যদিও অনেক দাতা দেশ আমাদের সঙ্গে আছে, কিন্তু প্রত্যাবর্তনের ক্ষেত্রে রোহিঙ্গাদেরকে, যারা নিজ দেশ থেকে পরবাসী হয়ে উদ্বাস্ত হয়ে এসেছে, সেই রোহিঙ্গার কাছে কিন্তু চাপ কম। যতটা আমাদেরকে খোঁজ খবর করে আন্তর্জাতিক কমিউনিটি, বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ অনেক মানবাধিকার সংস্থা, তারা যখন বলে যে তাদের মানবাধিকার আছে কিনা, তারা স্বেচ্ছা যাচ্ছে কিনা, তাদেরকে জোর করে নেওয়া হবে কিনা, তারা ইচ্ছার বিরুদ্ধে কাউকে নেওয়া যাবে না, তাদের ফ্যাসিলিটিস ঠিক আছে কিনা, এই অনেকগুলো কথা বলে তারা। কিন্তু যতগুলো কথা তারা বাংলাদেশকে শোনায়, তত কথা কিন্তু তারা মিয়ানমারকে শোনাতে পারে। আপনি জানেন যে মিয়ানমার নির্বাচনকে কেন্দ্র করে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি অলমোস্ট একটু শূন্য পর্যায়ে চলে গেছে। তাদের দিক থেকে কোনো উদ্যোগ আছে বলে আমাদের মনে হয় না। আমাদের তো ঘাড়ের উপরে পড়েছে, আমরা প্রতিদিন তাদেরকে খাওয়াচ্ছি, এবং এই প্রায় 1600 মানুষকে মতো নিয়ে যাওয়া হলো ভাসানচরে। সেখানে নতুন জনপদ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, সবটাই কিন্তু আমাদের নিজস্ব টাকায় করা হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা জাতিসংঘই বলেন বা অন্যান্য মানবাধিকার সংগঠনই বলেন বা অনেক দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের দেশরা আমাদের সাথে সংবাদ সম্মেলনে যত উচ্চস্বরে কথা বলে, কিন্তু মানবাধিকার রক্ষার জন্য তাদেরকে অর্থ সহ নানা রকম সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কিন্তু তাদের অতটা হতে দেখি না আমরা। জাতিসংঘ প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, তারপরে তারা ঘোরাফেরা বলে যে তাদেরকে সব জানানো হচ্ছে না। এবং আপনি দেখবেন আমরা কিন্তু স্বেচ্ছাসেবী নন গভর্নমেন্ট, যে আমরা এনজিও বলি, তাদেরকে দিয়ে কিন্তু তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে, এবং তাদের একটু জোটও আমরা দেখছি। যদিও এখানে অনেক ভুইপোর নতুন সংগঠনকে আমি দেখছি,
তারা খুব বেশি পরিচিত এনজিও নয়, কিন্তু তবুও মনের ভালো যে তারা এই একটা দায়িত্ব নিয়ে এসেছে এবং সরকারের সাথে সহযোগিতা করে তারা এই কাজটি জি। করছে। আজকে যখন সাংবাদিকরা অনেক সাংবাদিক গিয়েছে ঢাকা থেকে এই অনুষ্ঠানটা কভার করার জন্য, যে রোহিঙ্গাদের এই প্রত্যাবর্তন তো পারলাম না, আচ্ছা স্থানান্তর করা গেল। স্বদেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে স্থানান্তরটা সফলভাবে হলো এবং প্রথম পদক্ষেপই সফল হলো, এটি একটি বড় ব্যাপার। সেই জন্য অনেক সাংবাদিকরা গিয়েছে, তারা যত ইন্টারভিউ যত রকম রিপোর্ট করেছে, আমরা কারোর মধ্যে তেমন কোনো ক্ষোভ এখন পর্যন্ত দেখি নাই। যাত্রা পরবর্তীতে আনুষ্ঠানিকতা শেষ হলে যখন তারা জি। থাকতে শুরু করবে, তখন তারা আবার অনেকগুলো কথা তুলবে কিনা সেটা এই জন্য একটু সময় দিতে হবে। আপাতত দৃষ্টিতে আমাদের যারা সাংবাদিকরা গিয়েছিলেন বা আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে যতটুকু জানতে পারি যে এখানে থাকার ব্যবস্থাটা অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত রোহিঙ্গারা উচ্ছ্বসিত এবং তারা খুশি। আসবো প্রণব শাহ, আবারও আসতে চাই হারুন রশিদ আপনার কাছে। হারুন রশিদ, প্রত্যাবাসনের সমীকরণটা আসলে কোন জায়গায় দাঁড়াচ্ছে আপনার পর্যবেক্ষণে একটু জানতে চাই। যখন একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো গেল না এবং যেখানে আন্তর্জাতিক বিশ্বের চোখ, এখানে একজন রোহিঙ্গাকেও আসলে জোর করে ফেরত পাঠানো হচ্ছে কিনা, তাদের ইচ্ছার বিরুদ্ধে আসলে কিছুই করা যাবে না, সেখানে স্থানান্তরের পরে তারা খুশি এবং তারা স্বজনদেরকে সেখানে ডাকছেন ফোনে এবং অনেকেই বলছেন যে তারা এরপরে কিছুদিন পরে রোহিঙ্গা ক্যাম্পে ফিরবেন কক্সবাজার এবং ফেরার পরে চেষ্টা করবেন তাদের স্বজনদেরকে নিয়ে যাওয়ার জন্য ভাসানচরে। সব মিলিয়ে প্রত্যাবাসনের জায়গাটা স্থানান্তরের ফলে আসলে সমীকরণটা কেমন হচ্ছে মনে হয়? সমীকরণটা প্রণবদা অনেকটাই স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে যে আসলে আমাদের মূল বিষয় তো তাদেরকে আসলে রাখাইন ফেরত পাঠানো বা ফেরত নিয়ে যাওয়া। তো আমি ঠিক বুঝতে পারছি না যে এর কারণে মিয়ানমার তো তাদেরকে নিতে চাই না, আর একটু রিল্যাক্স বোধ করবে কিনা। কিন্তু আমরা যে কাজটি এখানে করেছি সেটা অবশ্যই ভালো। যারা টেকনাফে থাকেন বা উখিয়ায় থাকেন, কক্সবাজার এলাকায় থাকেন, তাদের ওই যে থাকার যে ব্যবস্থা, তার যে আপনার ভাষাচরে থাকার ব্যবস্থা ভালো। এখন মূল যে সমস্যাটা হচ্ছে যে দিনের পর দিন, বছরের পর বছর তারা কক্সবাজারে রয়েছে। ওখানে কিন্তু যারা আপনার অধিবাসী, স্থানীয় অধিবাসী বাংলাদেশি নাগরিক যারা, তারা সংখ্যালঘুতে পরিণত হওয়ার শুরু করেছে। অর্থাৎ ওখানে ওই জায়গাটা তো রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। একটি বিষয় আমি আগেই একটি সাপোর্ট নিয়ে নিই, সেটি হচ্ছে যে একটি বিশাল জনগোষ্ঠী 8-10 লাখ যখন থাকে, সেখানে স্বাভাবিকভাবেই একটি মানবিক জনপদের যে সমস্ত সমস্যা তৈরি হয় সেটি হবে। মাদক ব্যবসা, সেখানে সহিংসতা, এগুলো হচ্ছে। এটি আমি আসলে খুব বড় করে কখনোই দেখতে চাই না, কারণ তারা এখানে আশ্রয় নিয়েছেন। কিন্তু এই আশ্রয় বছরের পর বছর তো হতে পারে না। যারা একটু আগেই দাদা বলেছিলেন যে যারা আমাদেরকে বলছেন যে আমরা তাদেরকে মানবাধিকার রক্ষা হচ্ছে কিনা, তারা ঠিক মতো এখানে আছেন কিনা, তারা কিন্তু যে যে দেশে নির্যাতিত হয়ে তারা বাংলাদেশে ফেরত এসেছেন, সেই মিয়ানমারের কিন্তু তারা খোঁজ খবরটি নিচ্ছেন না। এবং মিয়ানমার তো এখন মোটামুটি হাত পা গুটিয়ে বসে রয়েছে, আমরা ওদিকে আর কোনো লক্ষণ দেখি না। একটি বিচার শুরু হয়েছে, বিচার সেখানে চলছে, কিন্তু আমাদের টার্গেট তো ওটি তো আরেকটি বিষয়। সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে যে গণহত্যা হয়েছে, তার তো বিচার। কিন্তু এই যে রোহিঙ্গা যারা রয়েছেন এখানে, তাদের তো স্বদেশ ভূমিতে ফেরত যেতে হবে। এখন সেক্ষেত্রে অনেকেই বলবেন এবং প্রায় আমি শুনি যে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বকে আপনার চাপ দিতে পারছে না। সমস্যাটা তো মিয়ানমারের, এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা দরকার। এবং সমস্যাটা আমাদের ঘাড়ে চেপেছে। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদেরকে ফেরত দিতে হবে। তো বাংলাদেশ কি করবে? বাংলাদেশ তার মতো করে চেষ্টা করছে। তো বাংলাদেশ কি এখন আন্তর্জাতিক সম্প্রদায় কি সেটা চোখে দেখে না? এবং তারা মূলত এখানে, আমার যেটা মনে হয়, তারা বাংলাদেশে এই রোহিঙ্গাদের রেখে তাদের মানবিকতা বোধ প্রকাশ করছেন। এটি শুনতে হয়তো বা অনেক খারাপ লাগবে। যারা এই কথা বলেন, যে সংস্থা অথবা যে দেশগুলো, তারা এদেরকে ভাগ করে নিয়ে সেখানে রাখুক না। সৌদি আরবে আপনি জানেন যে একটি অংশ রয়েছে, তারা কিন্তু ইদানিং চাপ দিচ্ছে যে তাদেরকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অর্থাৎ মানবিক কাজটা সব মুখে বলছেন, তারা কিন্তু মুখে বলছেন, কিন্তু সব বোঝা সবকিছু চাপাচ্ছেন বাংলাদেশের উপরে। বাংলাদেশ বরাবরই এই বিষয়টি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করছে। সেটি কেন করছে, সেটি আমাদের কূটনৈতিক একটি অবস্থান রয়েছে, সেটি অন্য ব্যাপার। কিন্তু যে জিনিসটা, যে আমি বারবারই বলছি, আমাদের দুই প্রতিবেশী আপনার ভারত এবং চায়না, তারা তাদের সেখানে বাণিজ্যিক স্বার্থ দেখছেন, তারা সেখানে তাদের সম্পদের হাতছানি দেখছেন, নানা জিনিস দেখছেন। তাদের একটি চাপ এখানে, তাদের সমর্থন, সর্বাত্মক সমর্থন আমরা পাবো আশা করছিলাম, কিন্তু সেটা কিন্তু পাচ্ছি না। তারা বাংলাদেশের উপরে যে রোহিঙ্গা চেপে আছে, এই বিষয়টি তাদের কাছে খুব গুরুত্ব পাচ্ছে না। তারা রাখাইনি কিভাবে সেখানে বাণিজ্যিক জন করবেন, সেখানের মাটির নিচের সম্পদ বা মিয়ানমারের আপনার সাগরের সম্পদ, এটি নিয়ে ব্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা সাপোর্ট আমরা স্পষ্টভাবেই পাচ্ছি এবং তারা শক্তভাবে আমাদের সঙ্গে থাকার কথা বলছে। এখন
নতুন সরকারের সেই অবস্থানটি কি পর্যায়ে যাবে সেটি কিন্তু একটি দেখার বিষয় রয়েছে। জি মূল বিষয়টি হচ্ছে যে হারুন রশিদ, মিয়ানমারের সমস্যা আমাদের ঘাড়ে চাপিয়ে আমাদের কিন্তু নানা সবক দেওয়া হচ্ছে, এটা তো দুঃখজনক। জি, সেই জায়গায় কি আসলে বাংলাদেশের তো খুব বেশি কিছু করারও নেই মনে হয়। আমি জানতে চাচ্ছিলাম যে হারুন রশিদ একটু যদি সংক্ষেপে বলেন এই জায়গাটা, সেটা হচ্ছে যে যখন মানে এতদিনেও একজন রোহিঙ্গাকে আসলে ফেরত পাঠানো যায়নি, তখন বাংলাদেশ সরকার একরকম স্থায়ী বন্দোবস্ত বলা হচ্ছে, কারণ সেখানে পাকা আবাসন বাড়ি, সেটি আসলে রোহিঙ্গাদের জন্য করা হয়েছে। বাংলাদেশ সরকার কক্সবাজারকে বাঁচাতে আরেকটু ভালো ব্যবস্থাপনায় হয়তো গিয়েছে, কিন্তু সেই কি বিষয়টি কি এমন বার্তা বহির্বিশ্বে কিংবা মিয়ানমারের কাছে যাচ্ছে যে আমরা বা রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে না বলেই এরকম সিদ্ধান্ত বা এরকম স্থানান্তরের দিকে যাচ্ছে সরকার, বাংলাদেশ সরকার? বার্তাটি আসলে কিভাবে নিচ্ছে? আমরা তো আমাদের কক্সবাজারকে বাঁচানোর জন্য তাদেরকে চেষ্টা করছি অন্যদিকে নিয়ে যাওয়ার, কিন্তু বহির্বিশ্ব বার্তাটিকে কিভাবে নিচ্ছে মনে হয় আপনার কাছে? বহির্বিশ্বের বার্তাটি আপনি যদি বলেন, তারা তো একটু আগেই স্পষ্ট করে বলেছেন, তারা বলছে এখানে পাঠানো ঠিক হবে না। জাতিসংঘ বলছে যে আমাদেরকে জানায়নি, মানে তাদেরকে জানাতে হবে। তো তারা দায়িত্ব নিক না, মানে বার্তা কি যাবে, আমি 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 সেটা বার্তাটা তো স্পষ্টই এখানে রয়েছে। কিন্তু তাহলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না মানে আমরা পাঠাচ্ছি না, বিষয়টা তো সেরকম না। তাহলে কি বহির্বিশ্ব চায় এদেরকে পুশ ব্যাক করে সীমান্তের উপরে আমরা ঠেলে দেব? এটি কি একটি মানবিক দেশের পক্ষে সম্ভব? তো তারা কেন চাপ প্রয়োগ করছে না? আসলে এটি হচ্ছে তারা একটা এখানে দ্বৈত নীতি, মানে এটা এক ধরনের অবিমিশ্রকারিতাই আমি বলতে পারি। তাহলে ফেরত পাঠানোর পদ্ধতি আছে তো, আমরা রোহিঙ্গাদের ঠেলে কক্সবাজার থেকে সীমান্তের ওপারে ওরা যেখানে কামান ট্যাঙ্ক আর গোলা নিয়ে এসেছে সেখানে ফেরত পাঠায় ওদেরকে গুলি করে মারো। তাহলে বিষয়টা কি? তোমরা কেন মিয়ানমারকে চাপ প্রয়োগ করছো না? মিয়ানমারকে কেন বাধ্য করছো না? তোমাদের তো সেফ জোন করা, সেটা তোমরা কেন করছো না? তোমরা সেখানে কেন আন্তর্জাতিক দলের সেখানে যাওয়ার ব্যবস্থা করছো না? আমি তো মনে করি এই যে মিয়ানমার যে অঞ্চলটি মানে রাখাইন অঞ্চলটিকে এটি একটি সেফ জোন ঘোষণা করে এটা আন্তর্জাতিক ব্যবস্থাপনায় নেওয়া উচিত। সেই কথা তোমরা কেন বলছো না? ওখানে যারা যাবে তাদেরকে মিয়ানমার সরকার না, আন্তর্জাতিক ব্যবস্থাপনায় ওখানে রাখা হবে, এই প্রস্তাব তো উঠছে, সেই ব্যাপারে তো তারা কথা বলছে না। এটি হচ্ছে একটি লোক দেখানো মানবিকতা আন্তর্জাতিক বিশ্বে। আসবো হারুন রশিদ, আবারও ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, অনেকেই যেটি বলছেন, গতকালকে যে টক শো করেছিলাম সেখানেও দু একজন বলার চেষ্টা করেছেন যে এই স্থানান্তরের ফলে প্রত্যাবাসনের জায়গাটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। তারা এই স্থানান্তরের ফলে মিয়ানমার হয়তো ভাবছে যে বাংলাদেশ তো স্থায়ী বন্দোবস্তই করে ফেলছে, সেক্ষেত্রে তারা না নিলেই বা সমস্যা কি? মানে আমি জানতে চাচ্ছিলাম যে প্রত্যাবাসনের জায়গাটাই কোনো রকম প্রভাব দেখছেন কিনা এই স্থানান্তরের ফলে? না, এখানে প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে প্রভাব পড়ছে বা পড়বে না সে বিষয় থেকে বড় জিনিসটা হচ্ছে যে 2012 সাল থেকে কিন্তু এই রোহিঙ্গারা বাংলাদেশে পর্যায়ক্রমে তারা সংখ্যায় বৃদ্ধি পেয়েছে এবং তারা অবস্থান করছে, এবং তাদেরকে যে একটি ভয়াবহ নির্যাতনের মাধ্যমে সেখান থেকে বাংলাদেশে আসতে বাধ্য করা হয়েছে, এটা কিন্তু শুধু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়কে আঘাত করেছে তাই না, এটা বিশ্বের অনেক রাষ্ট্রের, আপনি দেখেন যে অনেক মুসলিম দেশের, বিশেষ করে আমি টার্কির কথা বলবো, সেখানকার প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্ট যেভাবে এগিয়ে এসছেন, তার পত্নী যেভাবে এগিয়ে এসছেন, এবং মুসলিম বিশ্বের অনেকেই সাপোর্ট করেছেন। এবং ইউরোপিয়ান, আমরা হয়তো বলতে পারি যে যে ধরনের আমাদের প্রত্যাশা ছিল সেই ধরনের রেজাল্ট আমরা পাই নাই, কিন্তু আমরা যে সাপোর্ট একেবারেই পাই নাই বা পাচ্ছি না তা কিন্তু না, যে কেউ এটাকে নিন্দা করে নাই। বিশ্বের এমন কোন রাষ্ট্র, হয়তো দুই একটি রাষ্ট্র আছে যাদের বাণিজ্যিক স্বার্থে, যেমন চায়না এবং ভারত, তারা সেখানে কোনো অবস্থান নেয় নাই, কিন্তু এটার পক্ষে গেছে এরকম কিন্তু বলা যাবে না। ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, মানে ধরেন নিজের সমবেদনা জানাচ্ছে, দেখতে এসেছে, রোহিঙ্গাদের ভিজিটে গেছে, সবই ঠিক আছে, কিন্তু ফলাফল কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের ঘাড়ে তো চেপেই আছে। না, দেখেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আজকে কেন কক্সবাজার থেকে আজকে ভাসান চরে সেখানে নেওয়া হলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা ছিল যে তাদেরকে পুনর্বাসন না, এটা কিন্তু পুনর্বাসন শব্দটা আমরা ব্যবহার করছি, তাদেরকে একটি ভালো অবস্থানে যাতে থাকতে পারে। তারা যে মানবতার জীবন যাপন করছিল, চিকিৎসা ছিল না, তাদের খাদ্যের সংকট ছিল, বাসস্থান ছিল না, তাদের একটা অবর্ণনীয়। আজকে যদি আমরা শুধু একটা জিনিস দেখছি যে এটা নেগেটিভ জিনিসগুলো, আজকে যে ইন্টারভিউ গুলো সেখানে যাওয়ার পরে, এখানে ওই রোহিঙ্গারা যে 1642 জন রোহিঙ্গা গেছে
তাদের অনেকে কিন্তু তাদের বক্তব্য দিয়েছেন মিডিয়ার কাছে, এবং তারা যে উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এবং এই যে উদ্যোক্তার, এবং তারা বলছে যে আমরা যেটা ধারণা করেছিলাম তার থেকেও অনেক ভালো একটি অবস্থানে আমাদেরকে রাখা হয়েছে। এটা কিন্তু এটা যে আমি এটাকে পুনর্বাসন বলবো না, আমরা তাদের একটা মানবতার জীবন যাপন করছিল, সেখান থেকে তাদেরকে একটি ভালো ব্যবস্থায় নেওয়া হয়েছে। এখন যে অবস্থায় আছে এখান থেকে কি প্রত্যাবাসন সহজ হবে মনে হয়? না, প্রত্যাবর্ষণটা যদি মানে যদি তারা কক্সবাজারে আরো মানবতার জীবন যাপন করত, সেটাও সহজ হতো না। এটাতে বাংলাদেশের, আমি বলবো যে আজকে যারা নিন্দা করছে তারা একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করবে, বাংলাদেশের জনগণের প্রশংসা করবে, বাংলাদেশ সরকারের প্রশংসা করবে, যে না, যে আমরা আশ্রয় শুধু দেই নাই, তাদের জীবনমানের উন্নয়নের জন্য সেখানে দেখবেন যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, তাদের যে খাদ্য গুদাম থেকে শুরু করে নানা ধরনের যে মানবিক সুযোগ সুবিধা, যেগুলো ন্যূনতম মানবিক সুযোগ সুবিধা, সেগুলো রাখা হয়েছে। এখন আসছি যে প্রসঙ্গটা আপনি তুলছেন যে প্রত্যাবর্ষণ এটাতে বিলম্বিত হবে কিনা। প্রত্যাবর্ষণ তো আমাদের অলরেডি বিলম্বিত হয়ে গেছে 2012 থেকে আজকে 2020, আজকে 8-9 বছরে আমরা এটা শুধুমাত্র ফাইল পত্র এবং আমরা ডিপ্লোমেসি ছাড়া আর কিছুই করতে পারি না। এটা তো আমাদের সরকারের বলেন, পররাষ্ট্র দপ্তরের বলেন, শুধু তা না, আজকে বিশ্বে যারা এই শরণার্থীদের নিয়ে যারা কাজ করে, সেই আন্তর্জাতিক সংস্থা, আপনি ইউএসএ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আজকে যুক্তরাজ্য বলেন, আজকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেন, আজকে ওআইসি বলেন, আজকে আমি বলবো এই ব্যর্থতা তো শুধু বাংলাদেশের ব্যর্থতা না, যারা সবাই চেষ্টা করেছে সবাই ব্যর্থ হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আবার আসবো নিশ্চয়ই। প্রণব শাহ, এখন যে অবস্থায় রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, বাংলাদেশ সরকার তো চেষ্টা করছে, আর কোনো কিছু করার দেখেন আসলে, যেখানে মানে খুব বেশি সহযোগিতা, বিশেষ করে যারা মানে মূল, জি আপনি বলছিলেন, দেখেন আমাদের দুই আলোচক আমরা বললাম যে এটাতে মূল প্রত্যাবর্তন দেরি হবে কিনা, সেটা তো একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জি জি জি। কিন্তু একই সঙ্গে যদি আমি বলি, এটা যদি উদাহরণ হিসেবে দেখাই যে আমরা যে প্রত্যাবর্ষণের দিকে প্রত্যাবর্তনের দিকে যাচ্ছি, এবং মিয়ানমারকে কিন্তু এনশিওর করতে হবে যে তাদের ফিরিয়ে নেওয়ার লোককে তাদের একটা ভালো ব্যবস্থাপনা করতে হবে। আমরা যদি উদ্বাস্তুদেরকে এত ভালো অবস্থায় রাখতে পারি, তাহলে যখন তারা দেশে ফিরে যাবে তখনও কিন্তু তাদেরকে এই ভালো অবস্থার মধ্যে রাখতে হবে। যেটা হারুন যেটা বলেন যে একটা সেফ জোন, সেই সেফটি তাদের দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে তাদের কিন্তু জীবনযাত্রার মানও আমাদের যে এখন যে আমরা মডেল হিসেবে তৈরি করলাম, যে উদাহরণ তৈরি করলাম, যে উদ্বাস্তুদেরকেও রাখার জন্য ভালো ব্যবস্থাপনা করার মানবিক সরকার যে আমাদের দেশে আছে, বাংলাদেশের জনগণ যে সেটা সহ্য করে তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে হাত বাড়িয়েছে, এবং সরকার নিজের খরচে এইরকম একটি উন্নত জীবন মানের ব্যবস্থাপনা করেছে। ফলে মিয়ানমারকেও কিন্তু বাধ্য করতে হবে, যখন আমাদের এখানে থাকা রোহিঙ্গারা প্রত্যাবর্তন হিসেবে রোহিঙ্গা যে আরেকখানে ফিরে যাবে, মানে তাদের এলাকায় মিয়ানমার ফিরে যাবে, মিয়ানমার সরকারকেও কিন্তু এইরকম ভালো ব্যবস্থাপনা করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের জীবন যাত্রা এবং তাদের জীবন ধারণের ব্যবস্থাপনা করতে হবে। কারণ তাদের কারণে কিন্তু এরা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। ফলে এদেরকে ফিরিয়ে নেওয়া মিয়ানমারের দায়িত্ব। ফিরিয়ে নেওয়ার পরে এদেরকে কমপক্ষে ভাষান্তরের মতন এইরকম জীবনযাত্রার ব্যবস্থাপনা কিন্তু তাদেরকে করতে হবে। সেটি তো আসলে হচ্ছে না, মিয়ানমার তো একটু উপলব্ধি করছে না। এবং আপনি দেখেন নতুন নির্বাচনের পরে, নতুন নির্বাচনের আগে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দিন বলেছিলেন যে নির্বাচনের পরে নতুন সরকার আসবে, সেই সরকারের পরে আসলে এই বিষয়টি আরো বেগবান হবে। সেটি তোর কোনো লক্ষণ কি আপনি দেখছেন? পরিবর্তন হয় নাই ওখানে, সরকারের আদর্শিকগত সরকারের পরিবর্তন হয় নাই। ফলে যিনি জয়ী ছিলেন তিনি তো আগেও ছিলেন, ফলে তখন থেকে তার আমরা অমানবিক। সারা বিশ্বে অং সান সূচি, সারা বিশ্বে নোবেল পুরস্কারের লোক, কিন্তু তার নিজের দেশের লোককে যখন আরেক একটি সামরিক জান্তার পেটোয়া বাহিনী যখন মানে খুন করে ধর্ষণ করে পাঠিয়ে দিল, তখন কিন্তু উনি মানবিকতা দেখাতে পারলেন না। এখন সারা বিশ্বের মানবিকতা এসে ভর করলো মানবিক শেখ হাসিনার উপরে, যে উনি মানবিকতা দেখিয়েছে, ফলে ওনাকে সবকিছু করতে হবে। এই হলো উল্টা ধারণা। ফলে আমরা অন্যান্য দেশের তুলনায় কেন চাই যে আপনি সারা পৃথিবীতে মানবাধিকারের কথা বলবেন, সারা পৃথিবীতে জনগণের জন্য নিরাপত্তা এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধার কথা বলবেন, তাহলে মিয়ানমারের যারা তাদের দেশের মানে বাহিনী দ্বারা, তাদের দেশের মানুষ যারা অত্যাচারিত, নির্যাতিত, ধর্ষিত, খুন হয়ে এখানে এসেছে, তাদের সাথে আপনারা কথা বলেন, তাদেরকে বলেন যে তোমরা তোমাদের লোককে ফেরত নাও, তোমরা তোমাদের নিজেদের লোককে তোমরা ক্লিনজিং করো না, তোমরা তোমাদের নিজের লোককে নির্যাতন করো না, ধর্ষণ করো না, খুন করো না। এইটা তো সারা বিশ্বের এই সোচ্চার আওয়াজ তো আমরা কম দেখি। এইখানে আরো যেটা বলছিলেন সেই আওয়াজ কিন্তু আমরা কম দেখি। এমনকি আপনি যদি দেখেন যে একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ,
যে এই যে মুসলিম আরাকানিদেরকে রোহিঙ্গাদেরকে যে আশ্রয় দিলাম আমরা, তারা আমাদের আরব লীগ তারা কি করছে, আমাদের ওয়াইসি তারা কতটুকু সোচ্চার হচ্ছে, তারা কতটুকু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলছে সারা বিশ্বকে যে একটি মুসলিম রাষ্ট্র তার মুসলিম ভাইদেরকে আশ্রয় দিয়েছে, তোমাদের উচিত এদেরকে আবার নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই আরব লীগ বলি বা ওয়াইসি বলি, তাদেরও তো একটা দায়িত্বের ব্যাপার। জি, আমাদের এই দাবি থাকবে। প্রণব স্যার, ছোট্ট একটা বিরতি নিয়ে নিশ্চয়ই ফিরছি আবারও। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, নিউজরুম সংলাপে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আশা করি বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি আয়োজনে। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা স্থানান্তর প্রত্যাবাসন বিষয়ে। আসতে চাই হারুন রশিদ আপনার কাছে। হারুন রশিদ, যে বিষয়টি আসলে এখন মানে সাধারণ মানুষ তো আসলে রোহিঙ্গা নিয়ে অনেক গল্প করে এবং অনেক বেশি মতামত, চায়ের দোকানে বসলে অনেক বেশি আড্ডা যখন হয় তখন রোহিঙ্গাদের বিষয়ে এখন যে স্থানান্তর হলো সেই জায়গার একটা লাইন আপনাকে বলি, সেই বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। বিষয়টি এমন হচ্ছে যে অনেকে মনে করছেন, সাধারণ মানুষের কাছে বিষয়টি এমন যে রোহিঙ্গারা তো একরকম মানবেতর জীবনযাপন করছিল, তখনই রোহিঙ্গারা যেতে চাচ্ছিল না। এখন ভাষান্তরে যাওয়ার পরে যখন তারা অনেক ভালো ব্যবস্থাপনার মধ্যে থাকলো, সবাই খুবই খুশি এবং তার আত্মীয় স্বজনকে সেখানে যেতে বলছেন। এমন একটি ভালো পরিবেশে থাকার পরে তারা দেশে যেতে চাইবেন? জিনিস বলি, মানে আপনি শরণার্থী সে ধর পরে, মানে সেই সাইকোলজিটাকে আপনাকে বুঝতে হবে। আমাদের কাছে মনে হতে পারে যে তারা এখানে ভালো আছে, তার যেতে চাইবে না। আমাদের কাছে মনে হতে পারে আরেকটু ভালো অবস্থায় গেছে, আরো যেতে চাইবে না। আমরা যদি নিজেদের তো কখনো শরণার্থী জীবন হয়নি, ৭১ যাদের হয়েছে, যারা গিয়েছিলেন ও মানে ভারতে, শরণার্থী বিষয়টা এত সহজ না, এত স্বাভাবিকভাবে তাদের ভাবার উপায় নেই। কোন লোক তার মাতৃভূমিতে তার যদি জীবন বিনষ্ট না হওয়ার আশঙ্কা না থাকে, সে কখনোই অন্য দেশে আশ্রয় নেয় না। আমরা নিজেদের দিয়ে বিবেচনা করি, একটু ভাবুন, এটা ভাবার কোনো কারণ নেই। একটা মানুষ এভাবে হয় না, মানে নিজের জন্মভূমি, নিজের আবাসস্থল ছেড়ে একটি জনগোষ্ঠী আরেকটি দেশে যখন যায়, যখন উদ্বাস্ত জীবন যাপন করে, যিনি উদ্বাস্ত হন এটা তারই অনুভব করার কথা। এটা আসলে আমরা বলতে পারি, আপনি আমি এটা আসলে অনুভব করতে পারবো না ভাই। আমাদের কাছে মনে করে তারা অনেক ভালো আছে, কিন্তু আপনি যদি বলতেন যে, আমি যদি বলি যে পাখির একটি বাসা আছে, ঘোড়ার একটি আস্তাবল আছে, আমাদের তো কিছু নেই। মনে আছে আপনার প্যালেস্টাইনের সেই ফজলনের বিখ্যাত উক্তি? তারা তো উদ্বাস্ত, তারা তো ঝরা পাতার মতো ছুটে ছুটে বেড়াচ্ছে। আপনি যদি ওটা বলেন আজকে কক্সবাজার থেকে তাদেরকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ভাষান্তরে, কিন্তু কোনো জীবন না, এটা ভাবার কোনো কারণ নেই। যে জিনিসটা হচ্ছে তাদের প্রতি তার স্বদেশের সেই জান্তারা কোনোভাবে মানবিকতা দেখাচ্ছে না। তো মানুষের জীবন তো বাঁচাতে হবে, সেই জীবন বাঁচানোর জন্য তারা কোনোভাবে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে, আমাদের নোম্যান্স ল্যান্ডে প্রচুর মানুষ এখন বসবাস করছে, রোহিঙ্গারা তো বড় একটি অংশ। বাংলাদেশের সাংবাদিকরা তারা কথা বলে, তারা মিয়ানমারও নেই, তারা বাংলাদেশেও নেই। তারা তাহলে আপনি যদি বলেন যে নোম্যান্স ল্যান্ডে তাদের খুব মজা, তারা তো আর যাবে না। কেউ কি নোম্যান্স ল্যান্ডে থাকে? এই বিষয়গুলো বুঝতে হবে। একটি জনগোষ্ঠী উদ্বাস্ত বা এই যে রিফিউজি, শুধু এখানেই না, সারা দুনিয়ায় আপনি রিফিউজির সংখ্যা অনেক। এটি একটি মানবতার একটি চরম অপমান এবং বিপর্যয়কর অবস্থা যে বিশ্ব তাদের জন্য কিছু করছে না। এখন আমরা কি করতে পারি? মিয়ানমার খেয়াল করেন, সে কিন্তু বারবার উস্কানি দেয়, আমাদের কিন্তু সীমান্ত ক্রস করে, কিন্তু বাংলাদেশের কূটনৈতিক অবস্থান অত্যন্ত চমৎকার। আমরা তো এটা নিয়ে সংঘাতে যেতে চাই না, মিয়ানমার কিন্তু এটা বারবার চায়। আমাদের দেশেও কিছু মানুষ যখন ওরা চলে আসে, তখন কিন্তু এরকম উস্কানিমূলক কথা বলে যে আমরা কিছু একটা করি না কেন। আসলে এটি সমাধান কূটনৈতিক ভাবেই করতে হবে। মিয়ানমার কিন্তু চায় এখানে একটা যুদ্ধ অবস্থা দেখিয়ে, তারা যদি দেখাতে পারে তাহলে তারা বলতে পারবে এটি তো যুদ্ধের ফসল, এটি তো দুইটা দেশের বৈরিতার ফসল। এখানে কিন্তু অনেক ডিপ্লোমেসির বিষয় রয়েছে। বাংলাদেশ এই রোহিঙ্গা সংকটে অত্যন্ত চমৎকার কূটনৈতিক ভাবে এগোচ্ছে আমি মনে করি, এবং চাপ সৃষ্টি করছে, এবং আরো যে করবে না তা না। এবং একটি পর্যায়ে এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। সুতরাং সময় লাগছে, আশাহত হওয়ার কিছু নেই। পৃথিবীতে কখনোই কেউ
মানবতা বিরোধী অপরাধ করে শেষ পর্যন্ত টিকে থাকে না। আপনার এই যে মিয়ানমারের নাগরিকদের, এই রাখাইনের নাগরিকদের তাদের স্বদেশ ভূমিতে একদিন না একদিন ফিরতে দিতেই হবে, ফিরিয়ে নিতেই হবে। নয় আমরা এখন যেটা ভাবছি, একসময় পরিস্থিতি অন্যরকমও হতে পারে। জি, আমরাও এটা আসলে কি তেমনটাই আপনারা আশা বুঝতেই করতে চাই। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। ডাক্তার মোড়ল নজরুল ইসলাম, অ্যান্টিজেন টেস্ট শুরু হলো অবশেষে 10 জেলা দিয়ে, যে 10 জেলায় আসলে পিসিআর টেস্ট নেই। আমি জানতে চাচ্ছিলাম যে একটু যদি পরিষ্কার করেন আপনি চিকিৎসক হিসেবে, এই অ্যান্টিজেন টেস্ট দিয়ে আসলে কি হবে, এবং সেই জায়গায় ভ্যাকসিন নেয়া না নেয়ার বিষয়ে অনেকেই বলছেন যে সবার আসলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই, সেই জায়গায় এই অ্যান্টিজেন টেস্ট কোনো রকম আসলে কাজে আসবে কিনা? আচ্ছা, এন্টিজেনে আসার আগে আমি প্রণব সাহা এবং হারুন আমরা তো ওই প্রসঙ্গে অনেকক্ষণ ছিলাম। জি না, একটা সেকেন্ড আমি বলবো। সেটা হচ্ছে যে হারুন বলছে যে তাদের একটা সেফ জোন। আমি এই সেফ জোনের বিরোধী। সেফ জোন না, তাদেরকে তাদের নিজস্ব আবাসভূমিতে সম্মানের সাথে ফেরত নিতে হবে। এটাই আমাদের দাবি হওয়া উচিত। যদি আজকে তারা একটা সেফ জোনে আছে বাংলাদেশে, আর একটা সেফ জোন যদি তাদেরকে, তারা আরো কত শত বছর সেখানে থাকবে কেউ জানে না। সেফ জোন না, মায়ানমারে ফিরে যাওয়ার জন্য কিন্তু একবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তখন কিন্তু আমাদের এই শরণার্থীরা, আমাদের উদ্বস্ত যারা মায়ানমার থেকে, তারা বলছিল যে না, আমাদের নিরাপত্তা, আমাদের সিকিউরিটি এবং আমাদের নিজস্ব আবাসভূমিতে যদি ফেরত দেওয়া হয় এবং আমাদের যদি নিশ্চয়তা দেওয়া হয় যে আমাদের উপরে আর কোনো টর্চার করা হবে না, তাহলেই মাত্র আমরা যাব। আর একটা সেফ জোনে যদি নেন, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে না। এটা অবশ্যই আমরা সেফ জোন চাইবো না, আমরা চাইবো তাদের নিজস্ব আবাসভূমিতে তাদেরকে সসম্মানে ফেরত নিতে হবে, এবং সেজন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক মহলের যে ধরনের চাপ দরকার সেটা তাদেরকে করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা অন্য প্রসঙ্গে একটু ওই যে অ্যান্টিজেনের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি, অ্যান্টিজেনটা কিন্তু এটা হচ্ছে একটি অস্থায়ী যেটা পিসিআর টেস্ট, যেটা আমাদের যে কনফার্মেটরি টেস্ট বলা হয়, যেটা দিয়ে যদি পজিটিভ হয় আমরা বলি যে এটা আপনার করোনা পজিটিভ। আর অ্যান্টিজেনটা হচ্ছে যদি পজিটিভ হয় তখন তাকে অ্যান্টিজেনের পজিটিভ হওয়ার পরে তাকে আবার পিসিআর টেস্ট করতে হবে, এটা কনফার্ম করার জন্য। আর অ্যান্টিজেন টেস্ট হচ্ছে সবথেকে সুবিধা হচ্ছে বিশ্বের অনেক দেশে ইউজ করতেছে, এটা ব্যাপক জনগোষ্ঠীকে করা যায় এবং অত্যন্ত স্বল্প ব্যয়ে। এটা 100 টাকা, 50 টাকা, ইভেন সরকার চাইলে এটা ফ্রিও করতে পারে। এবং 10টা জেলাতে শুরু হয়েছে, এবং এটা যদি পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলাতেও শুরু হয়, তাহলে আমরা একটি পরিসংখ্যান এখান থেকে পেয়ে যাব। আর যদি অ্যান্টিজেন নেগেটিভ হয়, তাহলে আমরা ধরে নিব যে তার করোনা পজিটিভ না। কিন্তু এখানে একটা উদ্বেগজনক বিষয় হচ্ছে, যেটা বিশেষজ্ঞদের মতামত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে আসছে, যে অ্যান্টিজেন নেগেটিভ মানেই কিন্তু করোনা পজিটিভ না, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু পিসিআর যদি নেগেটিভ হয় তাহলে আপনি বলতে পারবেন যে তার করোনা নেগেটিভ। আর অ্যান্টিজেন টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে বলা যাবে না। সেখানে বিশেষজ্ঞরা যদি মনে করেন তার সাইন সিমটম করোনার মতো, এবং সেক্ষেত্রে তাকে পিসিআর টেস্ট করতে হবে। তবে সুবিধাজনকটা হচ্ছে যে ব্যাপক সংখ্যক লোককে টেস্ট করা যায়। আপনি 50,000, 1 লক্ষ লোককে আপনি টেস্ট করতে পারবেন, এবং সেটা একটা ভালো দিক। আর একটা হচ্ছে যেটা ভ্যাকসিন নিয়ে যেটা আপনি বলেছেন যে সবার ভ্যাকসিন লাগবে না, এটা কিন্তু না, আমি যেটা জানতে চাচ্ছিলাম মোড়ল নজরুল ইসলাম, সেটি হচ্ছে যে এই অ্যান্টিজেন টেস্ট আসলে মানে ভ্যাকসিনের জায়গাটা কোনো কাজে আসবে কিনা? না, ভ্যাকসিনের জায়গাতে, ভ্যাকসিনের জন্য তো অ্যান্টিজেন টেস্টের কোনো প্রয়োজন নাই। ভ্যাকসিনের জন্য সেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে ভ্যাকসিন আপনাকে যদি পজিটিভ হয়, জি, সেক্ষেত্রেও আপনি ভ্যাকসিন দিতে পারবেন। তার কারণটা হচ্ছে যেটা আপনি একটা তথ্য আপনাকে জানা দরকার, সেটা হচ্ছে আগে বলা হতো যে 1 মাস থেকে 6 সপ্তাহ, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে যদি কেউ করোনা পজিটিভ হয় তার ইমিউনিটি লেভেলটা আপ টু 6 মান্থ পর্যন্ত। 6 মান্থ পর্যন্ত যদি ইমিউনিটি হয়, তাহলে তো 6 মান্থ পরে সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কিছু যায় আসে না, আপনি ভ্যাকসিন কিন্তু নিতে পারবেন। এবং ভ্যাকসিন যদি আপনি নেন, তাহলে আপনার এই যে ইমিউনিটিটা অনেক স্ট্রং হবে, এবং সেটা বলা হচ্ছে যে ইনিশিয়ালি যেটা ধারণা করা হয়েছিল 1 থেকে 2 বছর পর্যন্ত, এবং এটা আন্ডার ট্রায়াল আছে, এবং এটা সায়েন্টিস্টদের একটা গবেষণা পর্যায়ে আছে যে এটা কতদিন, যেহেতু আমাদের ভ্যাকসিনটা শুরু হয় নাই, এটা কতদিন ইমিউনিটি দিতে পারবে সেটা কিন্তু এই মুহূর্তে কোনো বিশেষজ্ঞ খুব জোর দিয়ে বলছেন না। তবে ধারণা করা হচ্ছে যে 1 বছর থেকে 2 বছরের মধ্যে একটা ইমিউনিটি হয়তো পাওয়া যেতে পারে। জি, এই
আর অনেক ভ্যাকসিনটা যেটা হচ্ছে যে আপনার পজিটিভ হলেই বা এটা নেগেটিভ হলেই যে আপনি নিতে পারবেন না তা না। যেহেতু আপনি ভ্যাকসিন যদি যাদের প্রয়োজন, যারা অ্যাফোর্ড করতে পারে, এবং সেক্ষেত্রে তবে একটা জিনিস আমাদের যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ভ্যাকসিনের ক্ষেত্রে আগেও যে দাবিটা জানিয়েছিলেন, এটা একটা রেশনিং করার জন্য, যে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ এবং গরিব দেশ সবাই যাতে ভ্যাকসিন পায়, এবং তাদের যে টেকনিক্যাল নো হাউটা যদি আমাদেরকে দেওয়া হয়, আমাদের মতো যাদের সামর্থ্য আছে ভ্যাকসিন তৈরি করার তাদের দেওয়া হয়, তাহলে আমরা দ্রুত ভ্যাকসিন তৈরি করে আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে এই রোগ থেকে আমরা রক্ষা করার একটা সুযোগ জি পাবো। আসবো আপনার কাছে আবারও। আমরা খুব বেশি সময় পাবো না, আমি আশা করি যে আপনাকে দিয়ে শেষ করতে পারবো। আসতে চাই আবারও প্রণব সাহা। আবারও আজকেও প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দ্বিতীয় ঢেউ ঠেকাতে। যদিও একটা প্রধান শিরোনাম আসলে উদ্বেগে জাগাচ্ছে, বাংলাদেশ প্রতিদিন যেটি করেছে সকালে যাবে, শীত আসতে সংকট শুরু, করোনার সংক্রমণ, মৃত্যুর হার ঊর্ধ্বমুখী, আইসিইউ ফাঁকা নেই সরকারি হাসপাতালে। কদিন আগেও নিশ্চয়ই আপনি জানেন যে আইসিইউগুলো ফাঁকা ছিল এবং করোনা বেডগুলো অনেকাংশে ফাঁকা ছিল, সেগুলো ধীরে ধীরে কিন্তু ভরে যাচ্ছে। এবং মানে যেটি মানে দেখা যাচ্ছে আসলে আমার চোখে যেটি পড়ে, আমি খুব বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা কিংবা মাস্ক তুলনামূলক বেড়েছে, কিন্তু সবাই আসলে মাস্ক এখনো পরছেন না। সেই জায়গায় আসলে কি করার দেখেন আসলে, মানে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। সেপ্টেম্বর অক্টোবরে আমাদের যে পরিমাণ মানুষ আক্রান্ত হতো বা শনাক্ত হতো বা মৃত্যু হতো, তার তুলনায় নভেম্বর মাসে কিন্তু অনেকটাই বেড়ে গেছে এটা। এবং সেক্ষেত্রে আমাদের যে প্রথম ঢেউ শেষ হওয়ার আগেই ঢেউটা বড় হয়ে গেল। আমি ঠিক দ্বিতীয় ঢেউ বলবো না, আমি মনে করি যে ঢেউটা ছোট হতে হতে আবার বড় হয়ে গেল। প্রথম ঢেউ কিন্তু শেষ হয়নি, আর আমি দ্বিতীয় ঢেউ বলতে রাজি না। প্রথম ঢেউটা ছোট হতে হতে বড় হয়ে গেল। এই জায়গায় আমাদের এখন এন্টিজেন পরীক্ষা শুরু হলো, যেটা আপনারা কথা বলছিলেন। একটি জিনিস কিন্তু জানবেন, এন্টিজেন পরীক্ষার মধ্যে সেই সমস্ত জেলাগুলোতে দেওয়া হয়েছে প্রথমে যেখানে আরটিপিসিআর এর কোনো সুযোগ ছিল না। এর মধ্যে আমি আমার নিজের জেলা বলতে পারি গাইবান্ধা, তাদের সকল পরীক্ষা করতে হতো রংপুর অথবা বগুড়ায় গিয়ে। সেখানে অ্যান্টিজেন দিয়ে একটা প্রাথমিকভাবে অ্যান্টিজেন দিয়ে যদি তাৎক্ষণিকভাবে দেখা যায় যে পজিটিভ, তাকে আরটিপিসিআর গিয়ে পরীক্ষা করতে হবে। এই সুবিধাটুকু শুধু হলো, যেখানে একদমই নাই সেখানে প্রাথমিকভাবে একটি করা গেল যে তার পজিটিভ না নেগেটিভ। ফলে এইটা যদি আমরা অনেক করতে পারি, তাহলে কিন্তু আমরা দ্রুত পজিটিভ রোগীটাকে শনাক্ত করতে পারি। কারণ অনেক রোগী যদি মানে এই অ্যান্টিজেনে নেগেটিভ হয়ে যায়, তাহলে তো তাকে আর আরটিপিসিআর ল্যাবে যেতে হচ্ছে না। ফলে এই একটা ছাঁকুনি, একটা ফিল্টারেশন কিন্তু আমরা শুরুতে করতে পারতাম। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, আসলে বুঝতে পেরেছি। আমরা আশা করতে চাই যে সঠিক কর্মপরিকল্পনার মধ্যে যে সরকারের দ্বিতীয় ঢেউ আসলে মোকাবেলা করবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে প্রণব সাহা, হারুন রশিদ, ডাক্তার মনোর নজরুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকছেন।